এখানে বলছেন, in the transient symbol of humanity draped, he feels his substance of undying self and loses his kinship to mortality. এ হচ্ছে সাধনার একেবারে প্রথম দিককার অনুভবের কথা। কোন পাতাটা? এটা হচ্ছে পেজ নাম্বার 23, এই লাস্টের দিকে একেবারে শেষে। ইন দ্য ট্রানজিয়েন্ট সিম্বল অফ হিউম্যানিটি ড্রেপড, অর্থাৎ আসলে তার যেন অন্য চেহারা, আসলে তিনি যেন ঠিক এই ট্রানজিয়েন্ট সিম্বল অফ হিউম্যানিটি নন, অর্থাৎ মানুষই প্রতীকের ভেতর দিয়ে যে একটা ট্রানজিশনের কথা বোঝাচ্ছে, অর্থাৎ একটা ক্রান্তির মুখে এসে দাঁড়িয়েছে এরকম কোনো একটা সত্তা, সেইকে বোঝাচ্ছে। এই ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্ট সিম্বল, ক্ষণস্থায়ী যে প্রতীক, সেটি যেন তার একটি আবরণ মাত্র, আসলে তিনি তা নন। ইন দ্য ট্রানজিয়েন্ট সিম্বল অফ হিউম্যানিটি ড্রেপড, হি ফিলস হিজ সাবস্ট্যান্স অফ আনডাইং সেলফ। তার অন্তরে যে আনডাইং সেলফ রয়েছে, অর্থাৎ তার অন্তরের সত্তা, তিনি যে ধ্বংসরহিত, সেই বিষয়টি তিনি অনুভব করলেন। অর্থাৎ তার চেহারা বা তার অস্তিত্বের দুটো দিক যেন তার কাছে স্পষ্ট হয়ে উঠল। বাইরের দিকটা হচ্ছে ক্ষণস্থায়ী ট্রানজিয়েন্ট একটা দিক, সেটি ট্রানজিয়েন্ট কেন না, যে সেখানে তার রূপান্তর ঘটবে, সেই জন্য সেটা ট্রানজিয়েন্ট। কিন্তু ভেতরে একটা আনডাইং সেলফ রয়েছে, শাশ্বত অন্তরাত্মা রয়েছে। যেই এটা অনুভবে এলো, লুজেস ইজ কিনশিপ টু মর্টালিটি। এতদিন তিনি যে ভাবতেন যে তার সম্পর্ক শুধু এই মানে অশাশ্বত নশ্বর মানুষই চেতনার সঙ্গে, মানুষই জীবনের সঙ্গে, সেই জায়গা থেকে তিনি যেন তার সেই সম্পর্কটা ছেড়ে গেল। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে আসলে তার সম্পর্ক হচ্ছে ওই শাশ্বত সত্তার সঙ্গে। এই অশাশ্বত মানুষই চেতনার ভেতরে তিনি জন্মেছেন বটে, কিন্তু তার কিনশিপের সঙ্গে নেই। A beam of the eternal smites his earth. শাশ্বতের একটা কিরণ যেন তার হৃদয়ে আঘাত করলেন। যখনই এই চেতনাটা তার মধ্যে জাগলো, তখন তিনি অনুভব করলেন তার ভেতরে একটা আঘাত এলো। এখন আঘাত কেন? যা শাশ্বত, এতদিন তো তার উল্টোটা নিয়েই তিনি বেঁচেছেন। হঠাৎ যখন যেটার সঙ্গে অভ্যস্ত মানুষ তার বাইরের কিছু মুখোমুখি হয়, তখন সেটা তার কাছে আঘাতের মতো আসে। যে চিরকাল একটা আবদ্ধতার মধ্যে রয়েছে, যার সামনে কোনো আলো ছিল না, যে বেরোতে পারতো না একটা জায়গা থেকে, হঠাৎ যদি তাকে খুব উন্মুক্ত একটা জায়গায় এনে দেওয়া যায়, তখন সেটা তার কাছে আঘাতের মতন মনে হয়। না না, এটা আমি পাচ্ছি না, এরকম। His thought stretches into infinitude. All in him turns to spirit vastnesses. His thought, তার চিন্তা যেন প্রসারিত হলো। কোথায়? ইন্টু ইনফিনিটিউড, অসীমের মধ্যে তার চিন্তার প্রসার ঘটল। এতদিন পর্যন্ত তার চিন্তার একটা বাঁধা ধরা ছক ছিল, সেটা খুলে গিয়ে যেন অসীমের মধ্যে তার চিন্তা প্রসারিত হয়ে গেল। অল ইন হিম টার্নস টু স্পিরিট ভাস্টনেসেস। স্পিরিট ভাস্টনেসেস, তার যে চিন্ময় সত্তা, সেটা একটা অবাধ প্রসারের মধ্যে গিয়ে পড়েছে। তার সমস্ত কিছু, অল ইন হিম, তার ভেতরে যা কিছু আছে সে সব যেন ওই চিন্ময় প্রসাদের সঙ্গে অঙ্গীভূত হয়ে গেল। অর্থাৎ তিনি অনুভব করছেন এই তিনটি ব্যাপার। দূর থেকে কোনো এক শাশ্বতের কিরণ যেন তার হৃদয়ে আঘাত করছে, সেই হৃদয় যা এতদিন সীমার মধ্যে ছিল, সেটি যেন একটা বিরাট অসীমার মধ্যে চলে যাচ্ছে, সেটি আঘাতের মতো তার কাছে এলো। দ্বিতীয়, তিনি লক্ষ্য করলেন তার চিন্তা ভাবনা, সেগুলো যেন বিরাট অসীমের মধ্যে প্রসারিত হয়ে গেছে। এবং তারপরে তিনি দেখছেন শুধু চিন্তাভাবনা বা বাইরের আলো তাকে স্পর্শ করেছে তা নয়, অল ইন হিম, তার ভেতরে যা কিছু, সে যেন তার অন্তশ্চেতনার প্রসারণের সঙ্গে নিজেদের যুক্ত করে দিয়েছে। অর্থাৎ তার ভেতরে ক্ষুদ্র সংকীর্ণ অন্ধকার বলে আর কিচ্ছু নেই, এটি যেন তিনি অনুভব করছেন। হিজ সোল breaks out to join the oversoul. His life is oceaned by that super life he has drunk from the breasts of the mother of the worlds. A topless supernature fills his frame. She adopts his spirit's everlasting ground as the security of a changing world and shapes the figure of her unborn mites.
অনেক কিছু তিনি অনুভব করছেন। প্রথম দেখছেন his soul breaks out to join the oversoul, তার যে ক্ষুদ্র সত্তা, যে সত্তাকে এতদিন তিনি তার আত্মা বলে জেনেছেন, সেটি যেন ভেঙে গেছে, তার চারিদিকের একটা প্রাচীর যেন ভেঙে গেছে, ব্রেকস আউট, সে ওই ঘরদোর ভেঙে বেরিয়ে পড়েছে। টু জয়েন দি ওভারসোল, বৃহৎ সত্তার সঙ্গে মিলিত হতে সে যেন বেরিয়ে পড়েছে। যেই প্রাণের ভেতরে ওই প্রেরণাটা এসছে তখনই সে বেরিয়ে পড়েছে। হিজ লাইফ ইজ ওশান বাই দ্যাট সুপার লাইফ, তার জীবন যেন একটা মহাসমুদ্রের মতো প্রসারিত হয়ে গেছে। ওশান, এখানে এই ওশান কথাটি ভারী চমৎকার প্রয়োগ রয়েছে। হিজ লাইফ ইজ ওশান বাই দ্যাট সুপার লাইফ, সেই যে মানে মহাজীবনের স্পর্শে যেন তার এই ক্ষুদ্র জীবন প্রসারিত হয়ে গেছে একটা মহাসমুদ্রের মতো, মহাসাগরের মতন জীবন সমুদ্র প্রসারিত হয়ে উঠেছে মহাজীবনের স্পর্শে তার। হি হ্যাজ ড্রাঙ্ক ফ্রম দ্য ব্রেস্টস অফ দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, তিনি যেন এই পৃথিবীর মাতৃসত্তার কাছ থেকে পীযূষ পান করেছেন। অর্থাৎ তার সমস্ত কিছু, তার অন্তরের যা কিছু সব যেন গড়ে উঠছে যে মাদার অফ দ্য ওয়ার্ল্ড, এই সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্ত্রী তার ভেতরকার প্রেরণার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। আ টপলেস সুপার নেচার ফিলস হিজ ফ্রেম, তার এই যে মানসী চেহারা, মানসী ফ্রেম, সেটা যেন একটি শিখর হারা পরা প্রকৃতি, টপলেস সুপার নেচার, অর্থাৎ এমন এক প্রকৃতি যার যতদূর ওপরে চলে যান না কেন তার কোনো সীমা নেই। সেই জন্য বলছেন টপলেস, অর্থাৎ যতদূর চলে যান কোনো সীমা নেই। শিখর হারা একটা পরা প্রকৃতি যেন তার অন্তরের এই ছোট ফ্রেমকে অকিউপাই করে রয়েছে। এই যে নিজের ভেতরে অনন্তের অনুভব, সেইটি প্রতি মুহূর্তে যেন তিনি করছেন। She adopts his spirit's everlasting ground. She মানে কি? ওই সুপার নেচার, ওই যে মহাপ্রকৃতি, ওই যে মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, এরা সকলে বা ইনি যেন সেই মহামায়া, তিনি যেন অ্যাডপ্টস হিজ স্পিরিটস, তার আন্তঃসত্ত্বা তাকে যেন অ্যাডপ্ট করেছেন, তাকে যেন গ্রহণ করেছেন। গ্রহণ করে কেন করেছেন? কোন জায়গাটা? হিজ স্পিরিটস এভারলাস্টিং গ্রাউন্ড, তার স্পিরিটের ভেতরে, তার আন্তঃসত্ত্বার মধ্যে একটা চিরস্থায়িত্বের ভিত্তি ছিল, এভারলাস্টিং গ্রাউন্ড। সেই চিরস্থায়ী আত্মপ্রতিষ্ঠা তাকে যেন ওই মহামায়া অ্যাডপ্ট করলেন, তাকে যেন মহাশক্তি গ্রহণ করলেন। যেরকম অ্যাডপ্ট করা হয়, নিজের বলে গ্রহণ করা হয়, সেই রকমভাবে তিনি গ্রহণ করেছেন। অ্যাজ এ সিকিউরিটি অফ এ চেঞ্জিং ওয়ার্ল্ড, অ্যাজ এ সিকিউরিটি অফ এ চেঞ্জিং ওয়ার্ল্ড, তার যে পৃথিবী, অর্থাৎ সেই যে ক্রিয়েট্রিক্স, তা তো পরিবর্তনশীল পৃথিবী তিনি তৈরি করেছেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো একটা প্রতিষ্ঠার ভিত্তিকে তার প্রয়োজন। যদি না হয় তাহলে এই রূপান্তরের মূল কারণকে প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্যে ঠিক অ্যাঙ্কার, অর্থাৎ যেখানে তিনি তার ওই নোঙর ফেলবেন, সেই রকম একটা সলিড গ্রাউন্ড দরকার। সেই সলিড গ্রাউন্ডটা কোথায়? না অশ্বপতির ভেতরকার সেই প্রেরণা, সেই চেতনা, আন্তঃসত্ত্বা, যে আন্তঃসত্ত্বা অনন্তের ভূমিকে নিজেকে ভূমিতে নিজেকে প্রতিষ্ঠা করেছে, সেই অনন্তের প্রতিষ্ঠা ভূমিকে তিনি গ্রহণ করলেন অ্যাজ দ্য সিকিউরিটি অফ আ চেঞ্জিং ওয়ার্ল্ড, তার এই রূপান্তর প্রতি মুহূর্তে বদলে যাওয়া পৃথিবীর একটা সিকিউরিটি হিসেবে, একটা স্থায়ী জায়গা হিসেবে। অ্যান্ড শেপস দ্য ফিগার অফ আ আনবর্ন মাইন্ডস, অ্যান্ড শেপস দ্য ফিগার অফ আ আনবর্ন মাইন্ডস, তিনি গড়ে চললেন। কি গড়ে চললেন? না এমন কিছু ফিগার, এমন কিছু মূর্তি, যে মূর্তির ভেতর দিয়ে কি প্রকাশিত হবে? অফ আ আনবর্ন মাইন্ডস, যেসব শক্তি তার তখনও জন্মগ্রহণ করেনি, সেই সমস্ত শক্তির প্রকাশ ঘটবে কিছু মূর্তির ভেতর দিয়ে। সেই মূর্তির নির্মাণ শুরু হয়ে গেল ওই অশ্বপতির অন্তরাত্মার ওপরে নির্ভর করে, তিনি যেন মূর্তির নির্মাণ করবেন। অর্থাৎ এই জীবনকে, এই পরিবর্তনশীল জীবনকে রূপান্তরিত করে শাশ্বত জীবনে পরিণত করতে গেলে আরও অনেক শক্তির প্রয়োজন। সেই শক্তিকে তাকে নামিয়ে আনতে হবে। সেই শক্তির অবতরণের জন্যে একটা চিরস্থায়ী আত্মপ্রতিষ্ঠ ভূমির প্রয়োজন। সেই ভূমি হিসেবে তিনি যেন গ্রহণ করেছেন অশ্বপতির অন্তরাত্মাকে। Immortality she conceives herself in him, in the creature of the unveiled creatrix
walk. In the creature, the unveiled creatrix walks. Her face is sin through his face, her eyes through his eyes, her being is his through a vast identity. But in immortality she conceives herself in him. তিনি যেন অমরত্বকে তার ভেতর দিয়ে কনসিভ করেছেন। অমরত্বকে তিনি নিজের ভেতরে ধারণ করবেন, ধারণ করলে তবেই তাকে প্রতিষ্ঠা দিতে পারেন, তবেই তার জন্ম দিতে পারবেন। অমরত্বকে তো এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গেলে তাকে ওই পার্থিবতার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে তো অমরত্বের প্রকৃত স্বরূপকে আমরা নিতে পারবো না। তো তাহলে তাকে এমন একটা মাধ্যমের প্রয়োজন যার ভেতর দিয়ে সেই অমরত্বের পার্থিব প্রতিষ্ঠা সম্ভব হয়। তো সেই যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে হিম, অর্থাৎ অশ্বপতি নিজে। বলছেন ইমর্টালিটি শি কনসিভস হারসেলফ ইন হিম। তার ভেতরেই যেন এই অমরত্বের গর্ভে, তার গর্ভেই যেন অমরত্ব জন্মলাভ করছে, কিন্তু তাকে তিনি পরিপ্রকাশিত করছেন ওই অশ্বপতির ভেতর দিয়ে। ইন দ্য ক্রিচার শি আনভেইলড ক্রিয়েট্রিক্স ওয়াকস। ইন দ্য ক্রিচার শি আনভেইলড, এই যে নানান বিষয়ে তিনি আনভেইল করেছেন, অর্থাৎ তার ওপর থেকে যে আবরণটা সরিয়ে দিয়েছেন, তার মধ্যে দিয়েই ক্রিয়েট্রিক্স অর্থাৎ সৃষ্টিকর্ত্রী তিনি কাজ করে যাচ্ছেন। হার ফেস ইজ সিন থ্রু হিজ ফেস, হার আইজ থ্রু হিজ আইজ। অশ্বপতির মুখের মধ্যেই তার অস্তিত্বের প্রতিফলন, অশ্বপতির দৃষ্টির মধ্যে দিয়েই সেই ক্রিয়েট্রিক্স যিনি সৃষ্টিকর্ত্রী, তার দৃষ্টিকে যেন তিনি তার অশ্বপতির দৃষ্টির মধ্যে দিয়েই নিজের দৃষ্টিকে প্রতিষ্ঠিত করছেন। Her being is his through a vast identity. তার সত্তার সঙ্গে ওই অশ্বপতির সত্তা একটা বিরাট প্রসারিত একাত্মতার ভেতর দিয়ে মিলে গিয়ে তার ভেতর দিয়েই যেন তার প্রকাশ করতে লাগবে। Then is revealed in man the overt divine. যখন এইটি হয় তখন মানুষের ভেতরে প্রকট ভগবানের অস্তিত্ব অনুভূত হয়। যেমন সেই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন না যে আমি শুধু দেখেছি না, তোকেও দেখাতে পারি। কীরকমভাবে? যেমনভাবে তোকে দেখছি এমনভাবেই তাকে আমি দেখেছি। এই যে ভগবানের প্রকট অস্তিত্ব, এটা কখন সম্ভব হয়? যখন একাত্মতা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ভগবানের সঙ্গে তার নিজের আর কোনো পার্থক্য নেই। সেই একাত্মতা কীরকম? ভাস্ট, অর্থাৎ প্রসারিত, এতটাই প্রসারিত যে তার চিন্তা আমার চিন্তা, তার দৃষ্টি আমার দৃষ্টি। তিনি যে অনন্তকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, আমার মধ্যে দিয়ে তাকে করবেন। তিনি হয়তো গর্ভে ধারণ করছেন, কিন্তু সেই ভূমিষ্ঠ হতে গেলে আমার ভেতর দিয়েই তাকে ভূমিষ্ঠ হতে হবে। তো এই যে একেবারে একাত্মতা, এই যে একদম ভগবানের সঙ্গে মিলে যাওয়া, প্রকটভাবে ভগবানকে পাওয়া, এইটি সম্ভব হয় যখন এই সাধনার পথ এর ভেতর দিয়ে একজন মানুষ যান। Then is revealed in man the overt divine. A static oneness and dynamic power descend in him. The integral Godhead seals. His soul and body take that splendid stamp. তার ভেতরে অবতরণ করল যুগপৎ দুটি শক্তি। A static oneness, একটি স্থির একত্ব, এবং ডাইনামিক পাওয়ার, সক্রিয় শক্তি, দুটি একসঙ্গে তার মধ্যে অবতরণ করেছে। বাইরের দিক থেকে দেখলে এই দুটোর ভেতরে একেবারে বিপ্রতীপ একটা সম্পর্ক রয়েছে, একটা সম্পূর্ণ অন্য আলাদা বিপরীতধর্মী আরেকটা। কিন্তু যখন আমরা এই বিপরীতধর্মিতার দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠি, তখন আমরা দেখি আসলে সেই একই সামগ্রিকতার দুটি দিক। একদিকে তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ স্ট্যাটিক, এই এক জায়গাতেই সে রয়েছে, তার বাইরে বেরোবে না। আবার আরেকদিকে দেখলে মনে হচ্ছে সে প্রচণ্ড ডাইনামিক, সমানে এগিয়ে চলেছে। তো সেটি বলছেন যে স্ট্যাটিক ওয়াননেস অ্যান্ড ডাইনামিক পাওয়ার ডিসেন্ড ইন হিম, অশ্বপতির মধ্যে অবতরণ করেছে। দি ইন্টেগ্রাল গড হেডস সিলস, তা যেন তার উপরে মোহর দিয়ে দিয়েছে। কিসের মোহর? ইন্টেগ্রাল গড হেড, সম্পূর্ণ দিব্যত্বের মোহর তার উপরে দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমার ভেতরে সম্পূর্ণ দিব্যত্বের পরিপ্রকাশ ঘটলো বলেই এমনকি বাইরের দিক থেকে যাকে বিপরীত ধর্মী মনে হয় তাকেও তুমি নিজের মধ্যে ধারণ করেছো। অর্থাৎ যে বিষ্ণু অনন্ত শয়নে শুয়ে রয়েছেন, সেই বিষ্ণুই তো পরে যুদ্ধ করছেন। অর্থাৎ যখন অনন্ত শয়নে তিনি শায়িত, তখন তার ভেতরে পাওয়ার রয়েছে। সে পাওয়ারটা কীরকম? স্ট্যাটিক পাওয়ার। আর যখন তিনি যুদ্ধ করছেন সেটা ডাইনামিক। দ্য সেম পার্সন,
একদিকে মানে একই সত্তার একদিকে স্ট্যাটিসিটি রয়েছে, মানে স্ট্যাটিকনেস রয়েছে, একদিকে ডাইনামিসিটি রয়েছে, এই দুদিকই তার কাছে রয়েছে। তার বডি অ্যান্ড সোল স্ট্যাম্প। His soul and body take that splendid stamp. A long, dim preparation in man's life, a circle of toil and hope, and war and peace, tracked out by life on matters obscure ground. এই যে জায়গাটাতে পৌঁছলেন অশ্বপতি, এটা কিন্তু ওই এক মুহূর্তের ব্যাপার নয়, এটা কিন্তু হঠাৎ পৌঁছে গেছেন তা নয়। মানুষ কি করে পৌঁছয়? আ লং ডিম প্রিপারেশন ইন ম্যানস লাইফ। মানুষের জীবনে একটা দীর্ঘ ডিম প্রিপারেশন, মানে এমন একটা প্রস্তুতি যখন মনে হচ্ছে যেন না তো এ তো কিছু হচ্ছে না, আমি এতবার করে ভগবানকে ডাকছি কিন্তু আমি তো যে অবস্থায় যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। সেই প্রতিদিন সকালে উঠে আমাকে অর্থের জন্য ভাবতে হচ্ছে, সেই প্রতিদিন সকালে উঠে নানান সমস্যা সমাধানের জন্য ভাবতে হচ্ছে, কিন্তু তবু একে চালিয়ে নিয়ে যাওয়া। ওই জন্য বলছেন ডিম, একটা অনালোকিত প্রিপারেশন ইন ম্যানস লাইফ, আ সার্কেল অফ টয়েল অ্যান্ড হোপ অ্যান্ড ওয়ার অ্যান্ড পিস, সব পরপর আসছে। পরিশ্রম, পরিশ্রম কেন করছে? আশার জন্যে আশা জাগছে। কেন? যখনই আশা জাগছে সেই আশার দিকে এগিয়ে যেতে গেলে প্রতিবন্ধকতাকে ঠেলে এগোতে হচ্ছে, সে এক যুদ্ধ। এবং দেখা যাচ্ছে যুদ্ধ যখন শেষ হচ্ছে তখন একটা শান্তির স্পর্শ পাচ্ছে, আবার শুরু হচ্ছে সেই টয়েল। এই যে সার্কেল, টয়েল, হোপ, ওয়ার অ্যান্ড পিস, এই সার্কেলের ভেতর দিয়ে তাকে এগোতে হচ্ছে। এগুলোই ট্র্যাকড আউট বাই লাইফ, জীবন। এখানে লাইফের এটা ক্যাপিটাল, অর্থাৎ মহাজীবন। তোমার ভেতর দিয়ে, মানুষের ভেতর দিয়ে যে মহাজীবন প্রবাহিত হচ্ছে, সেই মহাজীবন এই সার্কেলের মধ্যেই এঁকে দিয়েছে অন ম্যাটার্স অবস্কিউর গ্রাউন্ড। একটা কিছু এঁকে দিয়েছে, সেটা জড়ের যে অন্ধকার ভূমি, জড়ের ভেতরকার যে অন্ধকার ভূমি, সেখান থেকে ওই ছবিটা ঠিক মতো স্পষ্ট হচ্ছে না, শুধু বাইরে থেকে ওই সার্কেলটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর ভেতর দিয়েই আমাদের বিশ্বাস নিয়ে এগোতে হবে। In his climb to a peak, no feet have ever trod. He seeks through a penumbra shot with flame, a veiled reality half known, ever missed, a search for something or someone not found, cult of an ideal never made real here, an endless spiral of ascent and fall, until at last is reached the giant point through which his glory shines, for whom we were meant, and we break into the infinity of God. একটা দীর্ঘ পথের পরিক্রমা কয়েকটি লাইনের ভেতর দিয়ে কবি বলছেন, In his climb to a peak, no feet have ever trod. অশ্বপতি সেই জায়গায় পৌঁছচ্ছেন, এখনো কোনো কেউ সেই পিকে গিয়ে পৌঁছতে পারেনি, অনাবিষ্কৃত। হ্যাঁ, পদে পায়ের ছাপ পড়েনি, অনাবিষ্কৃত সেই শিখরে আমাদের উঠতে হবে। হি সিক্স থ্রু আ পেনাম্বরা শট উইথ ফ্লেম। তিনি যেন এই জায়গাটাকে দেখতে পেলেন। কিভাবে দেখতে পেলেন? একটা পেনাম্বরা, একটা ছায়ার মতো। আমরা সেই ইয়েতে পড়েছি, কি বলে, আমরা যখন ওই আমরা অ্যান্ড পেনাম্বরা, মানে যখন ওই গ্রহণের ব্যাপারটা পড়ি আর কি, আমরা তখন বিশেষ করে সূর্যের, এই পৃথিবীর একটা আমরা, একটা চাঁদের একটা আমরা, একটা পেনাম্বরা আমাদের উপরে পড়ছে, এরকম আমরা দেখি। তো বা যখন চন্দ্রগ্রহণ হচ্ছে তখন সূর্যের ওই ছায়াটা পড়ছে, তো সেই পেনাম্বরা, অর্থাৎ এই ছায়াটাকে কেন পেনাম্বরা বলা হলো, শ্যাডো না বলে? তার কারণ এই ছায়ার মধ্যে যেমন একটা ছায়ার ভাব আছে, তেমনি আবার একটুখানি আলোকের স্পর্শ যে নেই তা নয়। অর্থাৎ আমরা এবং পেনাম্বরা, আমরাটা হচ্ছে একেবারে ঘন ছায়া, আর তারপরে যে পেনাম্বরা, সেখানে ওই ছবিটা আঁকলে বোঝা যায় ওইরকম একটা ট্রায়াঙ্গেলের ভেতরে ওটা পড়ছে আর কি, যেখানে ওইটা আসে। তো যাই হোক, সেটা বলছেন যে একটা যেন অগ্নিশিখার মধ্যে দিয়ে স্ফুরিত ছায়া। মানে এই পেনাম্বরাটা তৈরি হয়েছে কিভাবে? যে পেনাম্বরা শট উইথ ফ্লেম, একটা আগুনের শিখার মধ্যে দিয়ে তৈরি হওয়া যেন একটা ছায়া, সেইটা হচ্ছে ওই এগিয়ে যাওয়ার প্রেরণা। কেন এগোবো আমরা? যদি পুরো ছায়া থাকে তাহলে তো এগোবো না। ওই শিখরে আমরা উঠবো কেন? উঠবো ওই কারণে যে একটু একটু আলো প্রকাশ যেন সেই ছায়ার মধ্যেও আছে। আ ভেইলড রিয়ালিটি অফ হাফ নোন, অর্ধজ্ঞাত একটা কিছু, এভার মিসড, প্রতি মুহূর্তে পালিয়ে যাচ্ছে, এরকম এক সত্যের দিকে আমাদের যাত্রা।
আমরা সেই সত্যটাকে একটু একটু দেখেছি, কিন্তু সেটাকে এবং কেউ সেটা ঠিক ধরতে পারছি না, প্রতি মুহূর্তে পালিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সেখানে রয়েছে কিছু একটা। A search for something or someone never found. চির অলব্ধ যে তার দিকে আমাদের এগিয়ে যাওয়া, এখনো পর্যন্ত তাকে কেউ পায়নি, সেই দিকে এগিয়ে যাওয়া। কাল্ট অফ অ্যান আইডিয়াল, এমন এক আদর্শের সাধনা, নেভার মেড রিয়েল হিয়ার, যা এখনো পর্যন্ত কেউ এখানে বাস্তবায়িত সত্যি করতে হিসেবে পারেনি। যাকে বাস্তবায়িত করতে পারেনি, সত্যি হিসেবে যার প্রতিষ্ঠা দিতে পারেনি। অ্যান এন্ডলেস স্পাইরাল অফ অ্যাসেন্ট অ্যান্ড ফল, এইখানে যেতে গিয়ে একবার উপরে ওঠা আবার পড়ে যাওয়া, উত্থান পতনের সেই কবি Spiral. বলেছেন না, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথী তব রথচক্রে মুখরিত পথ দিবারাত্রি। ওই রথচক্রের শব্দটা শুনেছি, চিরসারথী, সে তো এই পথে চিরকাল চলেছে, সেই রথচক্রের শব্দ ইনি যেমন বলছেন পেনামরা, এখানে কবি বলছেন ওই যে চিরসারথী তার রথচক্রের শব্দ শুনে শুনে আমি এগোচ্ছি, হ্যাঁ তাহলে যাওয়া যায়, কিন্তু সে পথ কিরম, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, অথচ যুগ যুগ ধাবিত যাত্রী, যুগ যুগ ধরে লোক যাচ্ছে সেখানে, জানে না, ওই যে বলছেন না যে নেভার রিজেক্ট। হ্যাঁ অর্ধজ্ঞাত লিপ্ত পলায়মান, তবুও তার মধ্যে সেই দিকে আমরা এগিয়ে চলেছি। সার্চ ফর সামথিং অর সামওয়ান নেভার ফাউন্ড। never found, cult of an ideal never made real here, an endless spiral of ascent and fall, until at last is reached the giant point through which his glory shines, for whom we were made. অবশেষে এমন একটা জায়ান্ট পয়েন্ট, এমন একটা বিরাট জায়গাতে গিয়ে আমরা পৌঁছচ্ছি, যে পয়েন্ট, যে বিশেষ বিন্দুটার ভেতর দিয়ে তাকালে দ্য গ্লোরি শাইন্স, তার মহিমা যেন উজ্জ্বল হয়ে উঠছে। কার মহিমা? ফর হুম উই ওয়ার মেড, যার জন্য আমরা তৈরি হয়েছি, যার জন্য আমাদের তৈরি করা হয়েছে, অর্থাৎ তিনি হয়ে উঠবার জন্য আমাদের তৈরি করা হয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি। অবশেষে এমন একটা পয়েন্টে গিয়ে আমাদের দৃষ্টি খুলে গেল, যেখানে আমরা দেখলাম যে তার মহিমাই যেন আলোকিত হয়ে উঠেছে। অ্যান্ড উই ব্রেক ইনটু দি ইনফিনিটি অফ গড, তখনই ভগবানের যে আনন্দ সেটি আমাদের স্পর্শ করে, অর্থাৎ তখনই আমরা বুঝতে পারি যে এই জীবনের আসল উদ্দেশ্যটা কি। Across our nature's borderline, we escape into supernature's arc of living light. Living light মানে জীবন্ত আলোকের যেন একটা আর্ক, অর্ধবৃত্ত, সেইখানে আমরা প্রবেশ করছি। অর্ধবৃত্ত মানে খিলেনের মতো একটা আর্কের মধ্যে, যেন একটা বিরাট কোনো জায়গাতে ঢোকবার মুখে বিরাট খিলেন দেওয়া যেমন জায়গা থাকে, সেই রকম তার মধ্যে দিয়ে দেখছি। তখনও পুরো দেখা যায়নি তাকে, তার ওই অর্ধবৃত্তে আলোকের অর্ধবৃত্তটি শুধু দেখা গেছে। বলছেন যে অ্যান্ড উই ব্রেক ইনটু দি অ্যাক্রস আওয়ার নেচারস বর্ডার লাইন, উই এসকেপ ইনটু সুপার নেচারস আর্ক অফ লিভিং লাইফ। প্রথমেই তো পুরোটা দেখতে পাচ্ছি না, আমাদের চারদিকে যে বৃত্ত ছিল সেটা যেন ওই হাফ বৃত্ত হয়ে গেছে, আর্কটুকু দেখতে পেয়েছি, এবার আমরা এগিয়ে চলেছি তার মধ্যে দিয়ে। This now was witnessed in that son of force, in him that high transition laid its base. Son of force, অর্থাৎ যিনি মহাশক্তি, তার পুত্র যেন তিনি, সন্তান যেন তিনি। কে না? ওই অশ্বপতি, সান অফ ফোর্স। একবার তাকে বলা হয়েছে যে ঠিক এর আগেই আমরা পড়েছি ভগবানের সানশিপ, ট্রু সানশিপ অফ গড, আবার এখানে বলা হচ্ছে সান অফ ফোর্স। এইটি ওয়াজ উইটনেসড ইন দ্যাট সান অফ ফোর্স, অর্থাৎ সেই মহাশক্তির সন্তানের ভেতরে, সন্তান প্রথম এটিকে দেখতে পেলেন, তার মধ্যে এটি প্রতিভাসিত হলো। ইন হিম দ্যাট হাই ট্রানজিশন লেইড ইটস বেস, যখনই এটি তিনি দেখতে পেলেন তখনই তার ভেতরে এই যে ট্রানজিশন, এই যে ক্রান্তি, সে যেন তার ভিত্তিকে প্রতিষ্ঠা করলো, অর্থাৎ তার মধ্যে দিয়ে রূপান্তরের সূচনা ঘটবে। অরিজিনাল অ্যান্ড supernal immanence of which the nature's process is the art, the cosmic walker set his secret hand to turn this frail mud engine to heaven use. বলছেন অরিজিনাল অ্যান্ড সুপারনাল ইম্যানেন্স, আদি এবং সুপারনাল, পরতম মানে সর্বশ্রেষ্ঠ যে ইম্যানেন্স, অন্তর্যামী, যিনি আমাদের মধ্যে প্রকাশিত হয়েছেন। ভগবান তো সব কিছুর ঊর্ধ্বে,
কিন্তু তিনি আবার ইম্যানেটেড হন আমাদের ভেতরে, তাই আমরা তাকে অনুভব করি। তো সেই ইম্যানেন্সটা কীরকম? অরিজিনাল অ্যান্ড সুপারনাল, আদি এবং শ্রেষ্ঠতম তার যে পরিপ্রকাশ আমাদের মধ্যে, অফ উইচ অল নেচারস প্রসেস ইজ অ্যান আর্ট। এই যে মহাপ্রকৃতির যে নানান রকম কারুক্রিয়া, নানান রকম যে আর্টিস্টিক কাজকর্ম, কি আর্টিস্টিক কাজকর্ম, এই পৃথিবীকে নানান বৈচিত্র্যে তিনি যে তৈরি করছেন, এইটা হচ্ছে আসলে তাঁরই। অফ হুইচ অল নেচারস প্রসেস ইজ দি আর্ট, দ্য কসমিক ওয়ার্কার সেট হিজ সিক্রেট হ্যান্ড। এর মধ্যে দিয়ে ওই যে মহাবৈশ্বিক যে ওয়ার্কার, যে কর্মী, তিনি যেন তার হাত রাখেন, তিনি যেন তার কাজটা এর ভেতর দিয়ে করতে লাগলেন। গোপন হাত, সেই সিক্রেট হ্যান্ড, গোপন হাতে তিনি যেন এই কাজটা করতে লাগলেন। কি উদ্দেশ্যে? টু টার্ন দিস ফ্রেইল মাড ইঞ্জিন টু হেভেন ইউজ। এই যে ফ্রেইল, ক্ষণভঙ্গুর মাটির একটা ইঞ্জিন, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এইরকম যে মানসী সত্তা, তাকে তার হাত দিয়ে, গোপন হাত দিয়ে তিনি রূপান্তরিত করবেন এমন এক মেশিনে, যা ব্যবহৃত হবে স্বর্গে। অর্থাৎ ভগবান যে যন্ত্রকে অবলম্বন করে নিজের রূপকে প্রকাশিত করবেন, যে যন্ত্রকে অবলম্বন করে তাকে রূপান্তরিত করে নিজের রূপকে প্রকাশিত করবেন, সেই রূপান্তর ঘটিয়ে চলছেন কিন্তু দ্য কসমিক ওয়ার্কার, সেই মহাবৈশ্বিক রূপকার, তিনি তার অদৃশ্য হাতে আমাদের এই মাড ইঞ্জিনকে রূপান্তরিত করে চলেছেন। কখন সেটা সম্ভব? যখন আমরা আমাদের সম্পূর্ণ তার দিকে অগ্নি করে দিতে পারবো, যে কথাটা আগে বলা হয়েছে। তারপর বলছেন, a presence wrought behind the ambiguous screen, it beat his soil to bear a titan's weight, refining half-hewn blocks of natural strength, it built his soul into a statued god. মনে হয় যেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। দেখুন পরপর বলছেন, প্রথম বলছেন a presence wrought behind the ambiguous screen, এই যে দ্বিধাদীর্ণ আবরণ, তার ভেতরে কোনো একটি অস্তিত্বের অনুভব যেন হয়েছে। অর্থাৎ এই যে আমাদের একটা ক্ষণস্থায়ী আবরণ, এর মধ্যে মানুষ একটা কিছু প্রেজেন্স, ভগবানের অস্তিত্ব যেন হ্যাজ বিন ওয়াকড আউট বিহাইন্ড দিস ফ্রেইল এক্সিস্টেন্স। আমাদের এই যে অ্যাম্বিগুয়াস স্ক্রিন, তার আন্ডারে কোথাও যেন একটা অস্তিত্বের ব্যাপার তৈরি করে দেওয়া হয়েছে। ইট বিট হিজ সয়েল টু বেয়ার আ টাইটানস ওয়েট। এখানে একটা বিরাট কনস্ট্রাকশন হবে, সেই জন্য যেন দুর্মুষ করে করে মাটিটাকে তৈরি করছে। মানে ওই যে বলা হয়েছে না, টু টার্ন দিস ফ্রেইল মাড ইঞ্জিন টু হেভেন ইউজ। এটা কিভাবে হচ্ছে সেটা কবি বলছেন, প্রসেসটা বলছেন। প্রথমে অনুভব করছি আমার ভেতরে একটা প্রেরণা আছে, তারপরে সেই প্রেরণা অনুসারে কাজ হচ্ছে। এই মাটিকে টু কেন করা হয়েছে? টু বেয়ার আ টাইটানস ওয়েট, অসুরের ভার সেটি বহন করবে, সেই জন্য তাকে ওইভাবে করা হয়েছে। তারপরে রিফাইনিং হাফ-হিউন ব্লকস অফ ন্যাচারাল স্ট্রেংথ, আমাদের ভেতরে স্বাভাবিক শক্তি রয়েছে, সেই স্বাভাবিক শক্তি যেন এক একটা ব্লক অফ স্টোনের ভেতর, যাকে খানিকটা কেটে ফেলা হয়েছে বটে, কিন্তু পুরো তাকে শেপ দেওয়া যায়নি, সেইটে ওই ভূমির ওপর বসিয়ে তাকে কেটে শেপ দিতে হবে। সেই জন্য ভূমিটাকে তৈরি করে এই হাফ-হিউন ব্লকসগুলোকে ভেঙে ইট বিল্ট হিজ সোল ইনটু আ স্ট্যাচুড গড। শেষ পর্যন্ত ভেঙে তৈরি করলেন কি না, ভগবানের মূর্তি, যেন এই আমাদের অস্তিত্বকে ভেঙে তৈরি করা হলো। দ্য ক্রাফটসম্যান অফ দ্য ম্যাজিক স্টাফ অফ সেলফ, who labors at his high and difficult plan in the wide workshop of the wonderful world, modeled in inward time his rhythmic parts. বলছেন দ্য ক্রাফটসম্যান, অন্তরাত্মার জাদু উপাদানের যে মহাশিল্পী, দ্য ক্রাফটসম্যান অফ দ্য ম্যাজিক স্টাফ অফ সেলফ, ম্যাজিক স্টাফ জাদু উপাদান কার? অফ সেলফ, অন্তরাত্মা, তার যে শিল্পী, ক্রাফটসম্যান, তার যে শিল্পী, who labors at his high and difficult plan, তার যে অতি উচ্চ এবং কঠিন পরিকল্পনা, সেখানে সমানে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিকল্পনা অনুসারে যাতে রেজাল্টটা হয় তার দিকে। দ্য ওয়াইড ওয়ার্কশপ অফ দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। এখানে দেখুন ওয়াইড ওয়ার্কশপ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অ্যালিটারেশন হয়েছে, মানে একটা যেন অনুপ্রাস অলঙ্কার হয়েছে আর কি এখানে। দ্য ওয়াইড ওয়ার্কশপ অফ দি ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, এই যে অসাধারণ বৈচিত্র্যময়ী পৃথিবী, সেটা যেন একটা বিরাট ওয়ার্কশপ, বিরাট কারখানা,
তার মধ্যে ওই কাজটা চলছে, চলছে। লেবার চলছে। মডেলড ইন ইনওয়ার্ড টাইম ইজ রিদমিক পার্টস, আন্তর্কালের ধারা, রিদমিক পার্ট, আন্তর্কালের ধারায় মডেল ইন ইনওয়ার্ড টাইম ইজ রিদমিক পার্টস, যেন ছন্দময় নিজের অংশ, সেইগুলো দিয়ে এই ওয়ার্কশপটাকে তিনি তৈরি করেছেন। এই ওয়ার্কশপটা গড়ে উঠেছে কীভাবে? ওয়ার্কশপে যেমন সেই নানান রকম শব্দ হয়, সেই শব্দগুলো আমাদের ভেতরকার শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল, এইসবের শব্দ, এই শব্দের ভেতর দিয়ে তিনি যেন এই ওয়ার্কশপটা গড়ে তুললেন। গড়ে প্রত্যেকটি মানুষকে তিনি ওই রূপান্তরের মন্ত্র শেখাচ্ছেন, যাতে তারা আস্তে আস্তে রূপান্তরিত করছেন প্রত্যেককে। বলছেন, then came the abrupt transcendent miracle, the masked immaculate grandeur could outline at travail in the occult womb of life his dreamed magnificence of things to be. বলছেন, then came the abrupt transcendent miracle, সেই যে হঠাৎ, ট্রান্সেন্ডেন্ট মানে যা এর থেকে অনেক ঊর্ধ্বে, সেই রকম যে একটা জাদু, সেইটি তবেই সংঘটিত হলো। দ্য ম্যাস্কড ইম্যাকুলেট গ্র্যান্ডার, অবগুণ্ঠিত অপাপবিদ্ধ যে মহিমা, ইম্যাকুলেট গ্র্যান্ডার, অবগুণ্ঠিত অপাপবিদ্ধ যে মহিমা, সেইটি যেন আউটলাইন্ড হলো, সেটি যেন এঁকে দেওয়া গেল। যেমন সে একটা প্ল্যান এঁকে দেয় না, এইরকম হবে ব্যাপারটা, ড্রয়িং, সেই রকম একটা ড্রয়িং যেন তৈরি হলো। সেটা কিভাবে হলো? অ্যাট ট্রাভেল ইন দি অকাল্ট বুম অফ লাইফ, এই জীবনের যে গর্ভে, তার মধ্যে প্রচুর পরিশ্রম করে, সেই জীবনের প্রচ্ছন্ন গর্ভের মধ্যে প্রচুর পরিশ্রম করে তার আউটলাইনটা যেন তৈরি করা গেল। হিজ ড্রিমড ম্যাগনিফিসেন্স অফ থিংস টু বি, আগামী দিনের যে স্বপ্ন ঐশ্বর্য, ড্রিমড ম্যাগনিফিসেন্স, যে স্বপ্ন ঐশ্বর্য, তার রূপরেখা যেন লুক্কায়িত সেই প্রচ্ছন্ন গর্ভের ভেতরে এঁকে দেওয়া হলো। কিভাবে? এক ট্রাভেল, একটা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে। এই ট্রাভেল কথাটি কষ্টের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রাভেল কথাটার অরিজিন হচ্ছে কি? মানে ট্রাভেল হচ্ছে সেই কষ্ট যেটা একজন মা পান সন্তানের জন্মের সময়, সেই কষ্টকে স্পেসিফিক্যালি ট্রাভেল বলা হয়। তো যেহেতু এখানে অকাল্ট বুম অফ লাইফ, সেই জন্য ট্রাভেল কথাটি কবি ব্যবহার করছেন। A crown of the architecture of the worlds, crown of the architecture of the worlds, অর্থাৎ বিশ্ব সৃষ্টির চূড়োয়, একেবারে চূড়ান্ত উচ্চতায় যে আর্কিটেকচার, যে সৃজন তৈরি হবে, যে বিষয়টা তৈরি হবে, তার যেন আউটলাইন এখানে আঁকা হলো। A crown of the architecture of the worlds, a mystery of married earth and heaven, annexed divinity to the mortal scheme. A mystery of married earth and heaven, স্বর্গ ও মর্তের যেন একটা পরিণয় রহস্য। স্বর্গ সমস্ত কিছুর ঊর্ধ্বে, সব সীমার ঊর্ধ্বে, মর্ত সব কিছুকে সীমাতে বাঁধতে চায়। এই দুটো তো মিলেছে বলেই এই স্বর্গের মর্তের ভেতরে থেকেও স্বর্গের দিকে মানুষের অভিপ্সা তৈরি হয়েছে। এই যে দুজনের মধ্যে মিলে যাওয়া এবং ওই যে ক্রাউন অফ আর্কিটেকচার অফ দ্য ওয়ার্ল্ডস, যে আর্কিটেকচার তৈরি করা হলো, একেবারে চূড়োতে যে আর্কিটেকচার তৈরি করা হলো, এইগুলো অ্যানেক্সড ডিভিনিটি টু দি মর্টাল স্কিম, মানে মর্ত ব্যবস্থার অধিকারের মধ্যে যেন ডিভিনিটিকে, অর্থাৎ ওই দিব্যত্বকে এনে দিল। মর্ত ব্যবস্থার অধিকারে দিব্যত্বকে এনে দেওয়া মানে নানান রকম সাধনার ধারার ভেতর দিয়ে, নানান রকম অভ্যাসের ভেতর দিয়ে মানুষ তাকে পেতে আরম্ভ করলো। মা বলছেন এক জায়গায়, ওই এজেন্ডাতে এটা আছে, এজেন্ডার একটা জায়গায় মা বলছেন যে এই যে নানান ধর্মের যে বিচিত্র সব অভ্যাস, কোথাও ঘন্টা নাড়তে হচ্ছে, কোথাও আগুন জ্বালাতে হচ্ছে, কোথাও গান করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান যে ব্যাপার, বলছেন প্রত্যেকটার মধ্যে রয়েছে কিন্তু একটা সত্য। এই সত্যকে পৃথিবী নিজের মতন করে নিতে চেয়েছে, নিজের প্রকৃতির মতো করে নিতে চেয়েছে, তাই ওই রকম প্রথাগুলো তার মধ্যে তৈরি করেছে। মা বলছেন যে তোমাকে ওই প্রথার বহিরঙ্গের দিকটা দেখলে হবে না। কেউ বহিরঙ্গের দিকটাকেই আঁকড়ে রয়েছে, কেউ বহিরঙ্গের দিকটাকে তাকিয়ে বলছে দেখো এগুলো হলো কুসংস্কার। মা বলছেন তা নয়, ওর ভেতরে যে সত্যের আলো রয়েছে সেই জায়গাটায় তোমাকে পৌঁছতে হবে। তার জন্যে প্রাথমিকভাবে যদি তোমাকে ওই বহিরঙ্গের আবরণের ভেতর দিয়ে যেতে হয় তবে তাও যেতে পারো, কিন্তু তোমার লক্ষ্য হবে অন্তরের আলো। তো সেই এটাকে খুব চমৎকার একটা বাক্যের মধ্যে প্রকাশিত করছেন
বলছেন annexed to the mortal scheme। কাকে অ্যানেক্স করে নেওয়া আছে মর্টাল স্কিমের সঙ্গে? আ মিস্ট্রি। এই যে রহস্য, যে রহস্যের ভেতর দিয়ে পার্থিবতার সীমা অপার্থিবতার অসীমার সঙ্গে কীরকম একরকমভাবে যেন কমিউনিকেট করে, তাকে মর্ত ব্যবস্থার অধিকারের মধ্যে নামিয়ে আনা হয়েছে। A seer was born, a shining guest of time. For him, mind's limiting firmament ceased above. In the driven forefront of night and day, a gap was rent in the all-concealing vault. The conscious ends of being went rolling back. The landmarks of the little person fell. The island ego joined its continent. এটা একটা অসাধারণ বাক্যাংশ। কিভাবে বলছেন দেখুন, for him mind's limiting firmament ceased above। অর্থাৎ এই যে একটা যে লিমিটিং ফার্মামেন্ট, মানে মনের যে একটা আকাশ, মাইন্ডস লিমিটিং ফার্মামেন্ট, মনের যে একটা সীমাবদ্ধতার আকাশ, এখানে দেখুন আকাশের মধ্যে ব্যাপ্তি রয়েছে, অথচ তাকে মন যেন নিজের মতো করে সীমাবদ্ধ করে নিচ্ছে। এই যে ফর হিম মাইন্ডস লিমিটিং ফার্মামেন্ট সিজড অ্যাবাভ, সেটা যেন একেবারে বন্ধ হয়ে গেছে তার কাছে। অর্থাৎ মন আকাশকে আর সীমায়িত করছে না, মন যেন অবাধ প্রসারিত হয়ে গেছে তার কাছে। For him, mind's limiting firmament ceased above. In the griffin forefront of night and day. গ্রিফিন কথাটার মানে হচ্ছে এমন একটা মানে অবয়ব, এমন একটা কাল্পনিক অবয়ব যার সামনেটা হচ্ছে ঈগলের মতো আর বাকি শরীরটা হচ্ছে সিংহের মতো। ঈগল আর লায়নের একটা মিক্সচার। ওই প্রাচীন গ্রিক সভ্যতায় এগুলো সব ছিল, যেমন ওই ঘোড়ার সঙ্গে সিংহকে মিশিয়ে দেওয়া, ওই সেন্টর যেটাকে বলে আর কি, যে এইরকম। তার মানে দুটো ভিন্নধর্মী স্পিরিট যেন একসঙ্গে মিশে গেছে। সেই গ্রিফিন কথাটি ব্যবহার করেছেন কেন? ঈগল অ্যান্ড লায়ন, ঈগলের ভেতরে উড়ে যাওয়ার একটা প্রবণতা আছে, অর্থাৎ অনন্ত অসীম, আর লায়নের ভেতরে এই পার্থিবতার একটা ব্যাপার রয়েছে, শক্তিকে ধরে রেখেছে। হ্যাঁ, মানে এই যেন স্ট্যাটিক ফোর্সটাকে ধরে রেখেছে লায়ন, আর ঈগল যেন ডাইনামিক ফোর্সটা রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এই দুটো মিলে রয়েছে। সেই জন্য বলছেন ইন দ্য গ্রিফিন ফোরফ্রন্ট অফ নাইট অ্যান্ড ডে। দিন রাত্রির বাইরেটা আসলে এরকম, ভেতরের দিকে কিন্তু দুটো একই, দুটো মিলে গিয়েছে, একই সত্তার দুটি দিক। ইন দ্য গ্রিফিন ফোরফ্রন্ট অফ দ্য নাইট অ্যান্ড ডে a gap was rent in the old concealing vault। এই সব কিছুকে যে ঢেকে রাখছে, যে একটা ভল্ট, একটা নিরাপদ আশ্রয়, তার মধ্যে যেন একটা গ্যাপ দেখা গেছে, একটা ফাঁক দেখা গেছে। The conscious ends of being went rolling back. The landmarks of the little person fell। যে মানুষের ক্ষুদ্রতা সেটা যেন চলে গেছে তার মধ্যে থেকে, অশ্বপতির ভেতর থেকে। The island ego joined its continent। যখনই এটা চলে গেল, তখনই যেন ইগো এতদিন একটা আইল্যান্ডের মতো ছিল, একটা দ্বীপের মতো ছিল, তার চারদিকে জল, সে বিচ্ছিন্ন। কোথা থেকে? না কন্টিনেন্ট থেকে। যেমন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আমরা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, তার থেকে বিচ্ছিন্ন। তো এটা যেন মিলে গেল গিয়ে, অর্থাৎ তার মাঝখানের ওইগুলো আর রইল না। ইগো, হ্যাঁ, অহং শূন্য হয়ে গেল। ওই অহং যেন একটা বিরাট বিস্তৃতির সঙ্গে মিশে গেল। রবীন্দ্রনাথেরও আছে, হৃদয় মম আকাশে গেল খুলি, সুদূর বন গন্ধ আসি করিল কোলাকুলি। বলছেন চপল তব নবীন আঁখি দুটি, ধরার যত বাঁধন হতে আমারে দিল ছুটি। অর্থাৎ আমি এতদিন ধরার বাঁধনের সঙ্গে ছিল, যেই তোমার নবীন দৃষ্টি আমার চোখে এসে পড়লো, আসলে তার ভেতর দিয়ে ভগবানের স্পর্শ আমার মধ্যে পৌঁছলো, ধরার যত বাঁধন হতে আমারে দিল ছুটি। তো তখন তারপরে মাঝখানে ওই এটা সঞ্চারিতে আছে, এই হ্যাঁ সঞ্চারিত এই জায়গাটা রয়েছে, যে ওইটা যে যেটা আমি এবার তো বললাম কি, যে হৃদয় মম আকাশে গেল খুলি, সুদূর বন গন্ধ আসি করিল কোলাকুলি। যেই ওটা ঘটলো, তখন আমার হৃদয়টা যেন আকাশে খুলে গেল। এতদিন পর্যন্ত আমার ব্যক্তিগত আবেগ নিয়ে সে ব্যস্ত ছিল, সেটা যেন একটা মহান আবেগের সঙ্গে মধ্যে খুলে গেল। সুদূর বন গন্ধ আসি করিল কোলাকুলি, অর্থাৎ বাইরে থেকে নানান প্রভাব আমার ভেতরে আসতে আরম্ভ করলো। তো এখানেও কবি এখানে বলেছেন খুব চমৎকার, বলছেন দি আইল্যান্ড ইগো জয়েন্ট ইটস কন্টিনেন্ট। Overpast was the world of rigid, limiting forms. Life's barriers opened into the unknown.
রিজিড, ভীষণ শক্তপোক্ত যেসব সীমাবদ্ধ রূপগুলো ছিল সেগুলো সব পেরিয়ে যেন চলে এসেছেন তিনি। লাইফস ব্যারিয়ার্স ওপেন ইনটু দি আননোন, যা এতদিন অজানা ছিল তার সামনে যে ব্যারিয়ার সেটা যেন খুলে গিয়ে সেই অজানার অভিসারে তিনি বেরিয়ে পড়েছেন। Abolished were the conceptions, covenants, and striking off subjection's rigorous clause annulled the soul's treaty with nature's nations. বলছেন abolished were the conceptions, covenants, অর্থাৎ কনসেপশন, আমাদের যা সৃষ্টি হলো, আমাদের ভেতরে যা তৈরি হলো, বা আমাদের যা চেতনাগত যে আমাদের কনসেপশন, আমাদের চেতনাগত যে স্থিতি, তার মধ্যে যেন একটা চুক্তি ছিল। কিসের চুক্তি? না দেখো বাবা, তুমি এতদূর পর্যন্ত চিন্তা করতে পারবে, এর বেশি যাবে না। এই কভেনেন্টগুলো সেগুলো যেন এবলিশড হয়ে গেল, সেগুলো যেন চলে গেল, চুক্তি থেকে তাকে কেউ মুক্তি দিয়ে দিল। অ্যান্ড স্ট্রাইকিং অফ সাবজেকশনস রিগারাস ক্লজ, এই যে সাবজেক্ট, আমি প্রজা, এই যে অধীনত্বের যে ভয়ঙ্কর সমস্ত চুক্তি ছিল, ভয়ঙ্কর সব ক্লজ ছিল, ভয়ঙ্কর সব শর্ত ছিল, সেই শর্ত স্ট্রাইক অফ করে, শর্ত সব ভেঙে ফেলে annulled the soul's treaty with nature's nations, মহাপ্রকৃতির অজ্ঞানতার সঙ্গে আমার অন্তরাত্মারও যেন একটা চুক্তি ছিল, সেগুলোকে কেটে ফেলে। তো দেখুন, তিনটে জায়গা কবি দেখালেন। কনসেপশনস, কভেনেন্টস, অর্থাৎ আমাদের ভেতরে যে ভাবনা চিন্তা সেটাও একটা সীমাবদ্ধতার মধ্যে চলে, সেটা থেকে বেরিয়ে আসা। দ্বিতীয় বলছেন সাবজেকশনস রিগারাস ক্লজ, অর্থাৎ আমাদের মধ্যে অধীনে থাকার নানান রকম শর্ত আমাদের মধ্যে আরোপিত হয়ে যায়। কীরকম? এই করবো না তাহলে এই হবে, অমুক করবো না তাহলে অমুক হবে, সবই পার্থিবতার মধ্যে। এইটা করলে বোধহয় এইরকমভাবে আমি আক্রান্ত হতে পারি, অতএব এটাতে যাবো না। এই যে সব ব্যাপারগুলো, এগুলো সব চলে গেছে। 2, 3 হচ্ছে কি সোলস ট্রিটি উইথ নেচার্স নেশনস, যাকে আমি অন্তরাত্মা বলে ভেবেছি সেও যেন মহাপ্রকৃতির অজ্ঞানতার সঙ্গে একটা চুক্তিতে রয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত, এর বেশি নয়, এইরকম একটা চুক্তির মধ্যে রয়েছে। এগুলো সব চলে গেল। All the grey inhibitions were torn off and broken the intellect's hard and lustrous lid. Truth, unpartitioned, found immense sky room. An empyrean vision saw and knew. The bounded mind became a boundless light. The finite self mated with infinity. বলছেন কিভাবে আস্তে আস্তে সব গ্রে ইনহিবিশনস, এতদিন পর্যন্ত যেসব নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো সব যেন ছিঁড়ে বেরিয়ে এসছে। অ্যান্ড ব্রোকেন দি ইন্টেলেক্টস হার্ড অ্যান্ড লাস্টারাস লিড। ইন্টেলেক্ট, আমার বুদ্ধির ওপরে আমার বিরাট ভরসা ছিল, সেটা যেন একটা আবরণের মতন আমার অন্তঃসত্ত্বাকে ঢেকে রেখেছিল, সেই আবরণ ভেঙে গেছে। ট্রুথ আনপার্টিশন ফাউন্ড ইমেন্স স্কাই রুম। এতদিন সত্যও যেন কিছু কিছু পার্টিশন দিয়ে ঘেরা ছিল, সেই পার্টিশন উঠে গিয়ে সে যেন একটা ইমেন্স স্কাই রুম, সমস্ত আকাশকে যেন নিজের প্রসারিত জায়গা এনে ফেলেছে বলে বুঝে ফেলেছে। অ্যান এম্পিরিয়ান ভিশন স অ্যান্ড নিউ। এতদিন পর্যন্ত একটা এম্পিরিয়ান ভিশন মানে এমন একটা মানে দৃষ্টি যেটা দিব্য, মানে যেটা হেভেন অর্থাৎ স্বর্গের দৃষ্টি, কিন্তু তার মধ্যেও কিছু শর্ত আরোপ করা ছিল। এম্পিরিক্যাল কথাটার মানে হলো ভগবানের পরিপ্রকাশ, কিন্তু কিছু মানুষই শর্তের ভেতর দিয়ে। সেই এম্পিরিয়ান ভিশন স অ্যান্ড নিউ দ্য বাউন্ডেড মাইন্ড বিকেম আ বাউন্ডলেস লাইট। এতদিন পর্যন্ত যে মন চারিদিকে একটা বন্ধনের মধ্যে ছিল, তা যেন একটা বন্ধন হারা আলোকের স্পর্শ পেল। দ্য ফাইনাইট সেলফ মেটেড উইথ ইনফিনিটি। অনন্তের কাছে আমাদের ফাইনাইট সেলফ, অন্তরাত্মা অনন্তের সঙ্গে মিলে গেল। ইজ মার্চ নাও সোর্ড ইনটু অ্যান ইগলস ফ্লাইট। এইবারে তার ওই যে পিক অর্থাৎ চূড়োর দিকে এগিয়ে যাওয়া, সেটা যেন একটা ইগলস ফ্লাইটের মতো সোজা উঠে যাচ্ছে এরকম। আউট অফ apprenticeship of ignorance, wisdom upraised him to her mastercraft and made him an archmason of the soul, a builder of the immortal secret house, an aspirant to supernal timelessness. বলছেন অজ্ঞানের কাছে, আউট অফ অ্যাপ্রেন্টিসশিপ টু ইগনোরেন্স, অজ্ঞানের কাছে তার যে অ্যাপ্রেন্টিসশিপ, শিক্ষানবিশি এতদিন,
সে আউট অফ সেটা থেকে বেরিয়ে এসে উইজডম আপ্রেইজড হিম টু আ মাস্টার ক্রাফট। তার নিজের ভেতরেই যে পরাবিদ্যা অর্থাৎ পরা কারুবিদ্যার যে সম্ভার রয়েছে সেইটিতে যেন প্রজ্ঞা উইজডম তাকে পৌঁছে দিল। অ্যান্ড মেড হিম অ্যান আর্চমেসন অফ দ্য সোল। সেই যেন আপন অন্তরাত্মা নিজেরই শিল্পী, নিজেরই মহান শিল্পী হয়ে গেল। আ বিল্ডার অফ দি ইমমর্টাল সিক্রেট হাউস। অমরত্বের যে একটা সিক্রেট হাউস, গুপ্ত কুঠরি, গুপ্ত বাসস্থান, সেটি যেন সে তৈরি করতে আরম্ভ করলো। দেখুন, এদিকে ইমমর্টালিটি, এদিকে হোম। হাউ কুড ইমমর্টালিটি বি হাউসড ইন আ পার্টিকুলার স্পেস? তার মানে স্পেসটাও হচ্ছে অনন্ত, অর্থাৎ অন্তরের ভেতরে অনন্তের প্রবর্তনা। অ্যান অ্যাসপিরেন্ট টু সুপারনাল টাইমলেসনেস, অর্থাৎ তিনি চলেছেন সেই পরম কালাতীত অবস্থার দিকে। ফ্রিডম অ্যান্ড এম্পায়ার called to him from on high, above mind's twilight and life's starlit night, there gleamed the dawn of a spiritual day. স্বাধীনতা এবং এম্পায়ার, একটা বিরাট প্রসারিত রাজত্ব, সে যেন ঊর্ধ্ব থেকে তাকে আহ্বান করছে। অ্যাবাভ মাইন্ডস টুয়াইলাইট, মনের যে গোধূলি তার ঊর্ধ্বে। লাইফস স্টারলেট নাইট, জীবনের যে অসংখ্য তারকাখচিত অন্ধকার আকাশ তাকেও অতিক্রম করে। দ্য গ্লিম দ্য ডন, সেই প্রথম প্রভাতের আলোকটি যেন সেখানে একটু একটু দেখা যাচ্ছে। কিসের আলোক? অফ আ স্পিরিচুয়াল ডে, এক আধ্যাত্মিক দিবস যেন শুরু হচ্ছে। তার প্রথম আলোকের স্পর্শ যেন পশুপতির কাছে এসে পৌঁছল। হ্যাঁ, ওই 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 রকম কেমন